তো এই ধরনের একটি গণভোটকে সত্যিকার অর্থে গণভোটের গণভোট সংবিধানের বিধানই নাই। মাসের পর মাস ধরে ব্যাখ্যা করতে হয় রাষ্ট্রকে, জনগণের সামনে, যে এই যে আমরা এই বিষয়গুলো আপনাদের ভোটের জন্য, আপনাদের মতামতের জন্য দিচ্ছি, এইটা গ্রহণ করলে আপনার এই উপকার হবে, এই বিপদ হতে পারে। এটি সমাজে অন্তত 3 মাস 4 মাস ধরে ব্যাপক তর্ক বিতর্ক শেষে এইটা গণভোটে দিতে হয়। কিন্তু এটা কোনো রকমের তাড়াহুড়া করে ফুল একটা প্যাকেজ, সেইটাও সরকারের কাছেও পরিষ্কার ছিল না, ভোটারের কাছেও পরিষ্কার না, কোনটার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, কোনটার মধ্যে নাই, কোনটার মধ্যে কোন দলের আপত্তি আছে, এগুলি কোনো কিছুই ওই ব্যালট পেপারের মধ্য দিয়ে বুঝবার কোনো পথ ছিল না। তো এগুলি হলো গোজামিলের দিক। কিন্তু সেটা আমার কাছে, আপনার কাছে বা একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে। কিন্তু এইখানে যে সমস্ত সংশ্লিষ্ট পক্ষগুলি আছে, তারা তো ধরেন এই সালাউদ্দিন সাহেবের, যিনি সাংবিধানিক কমিটিগুলিতে প্রধানত আজকের ক্ষমতাসীন বিএনপিকে প্রতিনিধিত্ব করতেন, তার ভিডিও পরিষ্কার ভাইরাল হয়েছে। তিনি পরিষ্কারভাবে বলেছেন গণভোটের ফলাফলকে প্রত্যেকটা পার্টি মেনে নিতে বাধ্য। আজকে তিনি আবার অন্য ধরনের কথা বলছেন। আবার ওই জুলাই চার্টারের মধ্যে জামাত ইসলামেরও কিন্তু অনেক আপনার এই নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে। তার মধ্যে অনেকগুলি অত্যন্ত আপত্তিকর আপত্তি আছে। প্রশ্নটা হচ্ছে যে গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে আপত্তিকর অনেক নোট অফ ডিসেন্ট জামাতেরও আছে। প্রশ্নটা হচ্ছে যে এই বাংলাদেশ এইটা তারা কিভাবে নিষ্পত্তি করবেন, প্রথম সংশ্লিষ্ট পক্ষদের ব্যাপার। কিন্তু ইফ ইউ আস্ক মি, বাংলাদেশের সমাজ গণতান্ত্রিক সংস্কার চায়। সেটা ঠিক স্পেসিফিক তো প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা অংশ স্পেসিফিক্যালি হয়তো তার চিন্তা নাই, কিন্তু বাংলাদেশের সংবিধান আইন যে একটা মধ্য দিয়ে একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে বা রাষ্ট্রটি বিদ্যমান রয়েছে, এই ব্যাপারে অধিকাংশ রাজনীতি সচেতন মানুষ এই ব্যাপারে পরিষ্কার। বাংলাদেশকে যেই পদ্ধতিতেই হোক না কেন অনেকগুলো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এগোতে হবে, এবং প্রতিটি রাজনৈতিক দল সেটা প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে তারা করবেন এইটা আমার ধারণা এখনও পর্যন্ত পরস্পরের শক্তি টেস্ট করছে। কিন্তু একটা জায়গায় তাদের যেতে হবে, হ্যাঁ, তা না হলে আপনার তারা যেটা বুঝতে পারছেন না বলে আমার অনুমান, সরকারি বিষয় ব্যাপারে যারা আছেন, এবং বুঝতে না পারার কতগুলো কারণও আছে। বিএনপির নেতৃত্বের একটা বিরাট অংশ জেলে ছিল এই আন্দোলনের সময়, সে তারা শখ করে যাননি, কিন্তু তারা জেলে ছিলেন বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের আপনার স্বৈরতান্ত্রিক নীতির ফলে ঠিক জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছে, যেই পদ্ধতিতে, বাইরে থেকে যারা দেখেননি, জেল থেকে শুনেছেন কিংবা পত্রিকা পড়েছেন, ওটিতে বোঝা যায় না। আর মূল নেতৃত্বের শীর্ষ নেতা বিদেশে ছিলেন, অত দূর থেকেও বোঝা যায় না। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রীর চারপাশে প্রতিদিন আমরা যাদেরকে দেখি, তাদের একটা বিরাট অংশ যারা বিলাত থেকে এসছেন, লন্ডন থেকে, তারা এই দেশ থেকে গিয়েছিলেন ভাগ্যান্বেষণে। এই ভাগ্যান্বেষী তরুণরা রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো আপনার এখন যিনি প্রধানমন্ত্রী তার সঙ্গে ছিলেন, তারা তাদের বয়স এবং অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতার অর্থে হয়তো জীবনের অভিজ্ঞতা, কষ্টকর অভিজ্ঞতা হয়তো আপনার আমার চেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা তাদের আছে বলে মনে করবার কোনো কারণ নেই। তারা এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না, এবং একটা দেশের ইতিহাস বোধ তৈরি হওয়ার জন্যে দুই পদ্ধতিতে হয়। একটা হচ্ছে আপনার এম্পেরিক্যাল আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে বহু মানুষের সঙ্গে মেশার মধ্য দিয়ে আপনার চৈতন্যের বিকাশ হওয়া, রাজনৈতিক চৈতন্যের। আরেকটা হচ্ছে একেবারে খুঁটিয়ে 100, 150, 200 বছরের ইতিহাস পাঠ করার মধ্য দিয়ে। এই দুইটার একটারও সুযোগ প্রধানমন্ত্রীর চারদিকে আমরা প্রধানত যাদেরকে দেখি তাদের হয়নি। ফলে তারা গণঅভ্যুত্থানের মর্ম কথা
উপলব্ধি করতে ভুল করতে পারেন এবং ভুল করলে তার খেসারতটা তাদেরকে অনেক বড়ভাবে দিতে হবে। বাংলাদেশকে তো দিতে হবেই, আবার কতগুলো জটিল পরিস্থিতির মধ্যে পড়বে। ফলে আমি মনে করি তাদের উচিত ওই আপনার গণ অভ্যুত্থানের স্পিরিটটা বুঝবার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনার কথা কি স্লোগান দেওয়ার ব্যাপার না, ওই দলিল দস্তাবেজ পড়বার, তার পেছনের ইতিহাসগুলি পড়বার, একটা গণতান্ত্রিক পুনর্নির্মাণের কাজ কোনো হেলাফেলা করে ইয়ার্কি তামাশার মধ্য দিয়ে করা যায় না। তার জন্য এক পরিশ্রমের, বুদ্ধিভিত্তিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। সেইটার মধ্যে তারা দৃষ্টি দিবেন বলে আমি আশা করি। যদি না দেন, সেটা দেশের জন্য যেমন ক্ষতিকর হবে, তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যেটা কারোরই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিট সময় আছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিণতি কবে শেষ হবে বলে আপনি মনে করছেন? কারণ এর জন্য আমাদের মতো দেশ সহ গোটা পৃথিবী আসলে নানাভাবে সাফার করছে। আপনি কি দেখছেন, কি মনে হচ্ছে আপনার? আমার ধারণা, যতটুকু খোঁজখবর রাখি, বুঝবার চেষ্টা করি, আপনার মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে যেই সমস্ত তথ্য, বই পুস্তক পাওয়া যায়, সেটার মধ্য দিয়ে আমার ধারণা পৃথিবী একটা তৃতীয় যুদ্ধের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে পড়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই একাকী হয়ে উঠছে। আপনি লক্ষ্য করুন, তার বহু বছরের পশ্চিমা পুরনো মিত্ররা পর্যন্ত, হ্যাঁ, নেটো থেকে শুরু করে অন্যরা পর্যন্ত, হ্যাঁ, তাকে সহযোগিতা করতে পারছে না বলে সে এখন কান্নাকাটি করছে। ইরানের দিক থেকে তার খুব বেশি আর হারাবার কিছু নাই। ইরানের যুদ্ধের যদি স্ট্র্যাটেজিক্যাল জিনিসের স্ট্র্যাটেজির কথা বলেন, সেই দিক থেকে তার চারপাশে, চারদিকে পাহাড়, একদিকে পানি, যেটা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, হরমুজ। সেখানে তার সৈন্য সামন্ত, ফিজিক্যাল সৈন্য সামন্ত মেলা, ওইখানে ল্যান্ড করে পশ্চিমারা গিয়ে আক্রমণ করবার ঝুঁকি তারা নেবে না। কূটনৈতিক যুদ্ধে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, শেষ করতে হবে, পিছিয়ে আছে। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেইভাবে চেয়েছিল, সেইভাবে জয়লাভ করবার ন্যূনতম সুযোগ নাই। আমার ধারণা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, যেটাকে বলে পশ্চিম এশিয়ার গোটা রাজনীতি, ইসরায়েলের সঙ্গে তারা যে গোপন আতাতের মধ্য দিয়ে প্যালেস্টাইন সমস্যাকে একদিন জিয়ে রেখেছে, সেখান থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে বাধ্য হবে। এবং সারা পৃথিবী এখন বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতিপূর্বে প্রতিষ্ঠিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছিল জাতিসংঘ কেন্দ্রিক, হ্যাঁ, সেইটা একটা অপদার্থ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। সারা পৃথিবীকে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা নতুন কাঠামোর মধ্যে, বহুত্ববাদী কাঠামোর মধ্যে যেতে হবে, অথবা আরেকটা ঘটনা ঘটবে, যত বিদ্যমান নিউক্লিয়ার আইন কানুনই থাকুক না কেন, বহু দেশ নতুন করে তলে তলে নিউক্লিয়ার ওয়েপন জোগানোর চেষ্টা করবে। কেন জানেন? শেষ করতে এই মুহূর্তে সবচেয়ে গরিব রাষ্ট্রদের মধ্যে একটা হচ্ছে উত্তর কোরিয়া, কিন্তু সে সবচেয়ে নিরাপদ রাষ্ট্রগুলির মধ্যে একটা, কারণ তার নিউক্লিয়ার ওয়েপন আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমাদের এই আপনার রেস্ট অফ দি ওয়ার্ল্ডের উপর তার যে অন্যায় আধিপত্য প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি গণতন্ত্রায়ন করা না যায়, তাহলে অন্য ধরনের, উত্তর কোরিয়া ধরনের বিপদ পৃথিবীতে আসতে থাকবে। শান্তির চাইতে স্লোগান উঠবে যে যুদ্ধ দরকার শান্তির জন্যে। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির, এবং সংসদ এবং সরকার সম্পর্কে তার পর্যবেক্ষণ এবং সতর্ক বার্তা তিনি উচ্চারণ করলেন। আমরা আশা করব যে যাদের জন্য এটা করা, তারা সংশ্লিষ্টরা এটা বিবেচনায় নেবেন, সেটা তাদের জন্য এবং দেশের জন্য কল্যাণকর হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।